আসসালামু আলাইকুম ও শুভ সকাল। প্রিয় দর্শক, সিল টিভির প্রতিদিনের সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুবুল আলম মিলন। আজকে অতিথি আছেন অতিথি লতিফুর রহমান রাজু ভাই। লতিফুর রহমান রাজু ভাই সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাবেক বর্তমান সভাপতি এবং দৈনিক সংবাদ ও দৈনিক সংবাদ জাতীয় পত্রিকা ও স্থানীয় পত্রিকা শ্যামল সিলেটের সুনামগঞ্জ প্রতিনিধি। রাজু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত এবং সিল টিভি কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই যে আমাকে আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে, পরিকল্পনা আছেন শেখ নুরুল ইসলাম আর আলী বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোর, বশিকপুর মধ্যবাজার, লক্ষ্মীপুর জেলা এর সৌজন্যে অনুষ্ঠিত হচ্ছে। এর স্বত্বাধিকারী কামাল উদ্দিনকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। আজকেও যথারীতি তিনটি পত্রিকা এসেছি। জাতীয় পত্রিকার প্রথম আলো, সিলেটের স্থানীয় দৈনিক সিলেটের ডাক এবং একাত্তরের কথা, তিনটি পত্রিকা নিয়ে আমি শিরোনাম পড়বো। আজকে অতিথি রাজু ভাই আজকে আমাদের সিল টিভিতে সংবাদ শিরোনামের অনুষ্ঠানে প্রথম দিন। আজকে প্রথম দিনের অতিথিকে উনি বিশ্লেষণ করবেন। শুরু করছি জাতীয় পত্রিকা নিয়ে। প্রথমে দিচ্ছি হাতে প্রথম আলো। প্রথম আলো পড়ার আগে আজকের দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ মঙ্গলবার 10 ফেব্রুয়ারি 2026, 27 মার্চ 1432 বঙ্গাব্দ, 21 সাবান 1447 ইসরি। রাজু ভাই, ভোটের খবর দিয়েই তো কাল দিন পরেই ভোট দিয়ে শুরু হয়েছে। পাল্টাপাল্টি কথাবার্তা এসছে। প্রথমে যেটা পড়ে শোনাচ্ছে আজকে শিরোনাম, ভোটের অধিকার কেড়ে নিতে একটি পক্ষ ষড়যন্ত্র করছে। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন। এখানে খবরের কিছু দিক তুলে ধরা হয়েছে। বনানী, কলাবাগান, পীরগঞ্জ, মাজার রোড, বাসবু, যাত্রাবাড়ি, জুরাইন, দোপখোলা, লালবাগের জনসভা থেকে ধানের শেষে ভোট দেওয়ার আহ্বান। দুর্নীতি আইন শৃঙ্খলার ক্ষেত্রে ছাড় নয়, 1 কোটি কর্মসংস্থান সৃষ্টির ঘোষণা। বিনিয়োগকারীদের উৎসাহিত করা হবে কলকারখানার মাধ্যমে বেকার সমস্যার সমাধান। নির্বাচনে যে প্রতিশ্রুতি পূরণ দিচ্ছে আর কি। পাশাপাশি অন্য দল অর্থাৎ জামাত, যেহেতু এই দুই দলেরই প্রথম নির্বাচন এবার, আর তো বাকিগুলো তো ছোট ছোট অবস্থার মধ্যে আছে, নির্বাচন হাইজ্যাক করার চিন্তা করছে একটি পক্ষ। জামাত নেতা জামাতের আমির শফিকুর রহমান বলেছেন, সরকারের কিছু আমরা এখনো দলবাজি করছেন, মানুষের ভোট কেড়ে নেওয়ার পায়তারা করা হচ্ছে। দুইটি দলে কিন্তু ষড়যন্ত্র, একজন বলছেন, একজন বলছেন হাইজ্যাক করা। এ ব্যাপারে আপনি বলুন তো, কি বলতে পারেন? সবাইকে ধন্যবাদ। আসলে এই যে আমাদের বাংলাদেশের পট পরিবর্তনের পরে 5 আগস্টের পরে সবারই একটি প্রত্যাশা, একটি সুন্দর, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন। আগামী 12 ফেব্রুয়ারি এই একদিন পরে এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে। আমাদের দেশের মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে যে তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। কিন্তু আপনি যে নামটা দেখালেন যে ভোটের অধিকার কেড়ে নিতে একটি পক্ষ ষড়যন্ত্র করছে, এটি বলেছেন আমাদের প্রধান যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আবার পাশাপাশি নির্বাচন হাইজ্যাক করার চিন্তা করছে একটি পক্ষ, আরেকটি প্রধান দল বর্তমানে জামাতে ইসলামী, উনার আমির শফিকুর রহমান সাহেব বলেছেন। আসলে আমরা যদি এই যে 5 আগস্টের পরে সবার মুখে একটি যে বিগত 17 বছরে বা 19 বছরে এই যে বাংলাদেশে কোনো ভোটের পরিবেশ ছিল না, ভোটের আমেজ ছিল না, এটা নষ্ট হয়ে গেছে। এই জন্যই আন্দোলনটা, যাতে এই যার নিজেদের ভোট নিজেরা দিতে পারে। এখন যাতে একটা প্রচলন ছিল যে দিনের ভোট আগে রাতে হয়ে যেত, এই কথা থেকে বের হয়ে আসার জন্য আমাদের এই আন্দোলন সংগ্রাম। আর সবাই নিয়ে একটা চাচ্ছে যে এই ইন্টারিম সরকারের কাছে এইটি মানুষের দাবি যে আমি আমার ভোটটা অন্তত দিতে পারি। শেষ সময় আসে যে এই দুই দলের যে প্রধান বলেছেন এই কথাটা, তো আমরা আমাদের বাংলাদেশের একটা ট্রেডিশন, এক পক্ষ আরেক পক্ষের দোষে। হ্যাঁ, এইটাই হলো আমাদের একটা ইয়ে। যেমন এরা কি কোনো সংখ্যায় আছে না, এই দুইটা দলের একটা হইলো, এরা বলতেছে যে এই যে বর্তমান ইন্টারিম সরকার, যে বিএনপির
আমরা মাঠে ময়দানে এদের যে নেতা কর্মীদের অধিক অভিযোগ থাকে যে ইন্টারিম সরকারের মূল যে চালায় যে জামাত বা এনসিপি, আর ওরা বলতেছে এইটা যে বিএনপি সরকারকে চালায়, বা এই ধরনের একটা মানে পাল্টাপাল্টি একটা অভিযোগ, একটা তাদের আশঙ্কা। এতে বোঝা যায় যে এই যে আমরা যে নির্বাচন কমিশন চাইলে কতটুকু শক্তিশালী কিংবা আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু তাদের কাজ করতে পারছে, এই বিষয়গুলা দেখা যাবে আগামী 12 ফেব্রুয়ারি, যে আসলেই কি আমরা সত্যিকারের ভোটাধিকার যে আমরা যে পূর্বের অবস্থা থেকে ফিরে আসছি কিনা, এই বিষয়টা আমরা 12 ফেব্রুয়ারি। অনেক অনেক ধন্যবাদ রাজু ভাই। আমরা অন্য খবরের দিকে যাই। প্রিয় দর্শক, আমরা সুন্দর বিশ্লেষণ শুনলাম আজকের অতিথির কাছ থেকে। ভোটের অধিকার কেড়ে নেওয়া বলছে একদল, অন্য বলছে হাইজ্যাক। সুন্দর বিশ্লেষণ হয়েছে আপনার। আরো খবর, ভোট কেন্দ্রে মুঠোফোন নিয়ে যাওয়া যাবে, এটা আগে নিষেধাজ্ঞা ছিল, এটা তোলা হয়েছে। এটা আমরা এই যে এটা বিশেষ করে সাংবাদিকদের ক্ষেত্রে বলা হয়েছিল যে এর আগেও যারা গণমাধ্যম কর্মীরা এই মোবাইল ফোন নিয়ে যেত, কিন্তু ওই সময় নির্বাচন কমিশন থেকে একটি কথা ছিল যে গোপন কক্ষে মানে বুথ যেখানে বুথটা গিয়ে সিল মারা হবে ওই জায়গা ব্যতীত অন্যখানে যেতে পারবে। কিন্তু এইবার প্রথম এইটা ছিল, হঠাৎ করে একদিন আগে আবার মানে এসি থেকে ঘোষণা আসলো যে নির্বাচন কমিশন ঘোষণা আসলো যে কোনো মোবাইল প্রিসাইডিং অফিসার, আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া আর সাংবাদিকরা যেতে পারবেন। এতে সাংবাদিক সমাজের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া, সারা দেশে সাংবাদিক নেতৃবৃন্দ এটার একটা প্রতিক্রিয়া দিলেন, এমনকি অন্যান্য দল থেকেও আমরা দেখেছি যে বিভিন্ন মিডিয়ায় প্রতিক্রিয়া দিলেন। এটার কারণ হলো যে আমি যদি একজন সাংবাদিক বুথ কেন্দ্রে বলছে মানে 400 গজ, 400 গজ তো অনেক দূর, আমি যদি আমার ক্যামেরায় আজকাল আমার একটা অ্যান্ড্রয়েড ফোন হইলো একটা মানে শক্তিশালী, আমার ক্যামেরাটা যদি আমি ব্যবহার না করতে পারি, আমি যদি এই বুথ কেন্দ্রের বা বুথ এই কক্ষে না নিতে পারি, তাইলে তো আমি ওই জায়গায় যদি কোনো অনিয়ম হয়, এই জায়গায় যদি অন্য কিছু হয়, একটা অকারেন্স ঘটে, তাইলে আমি আমার মূল্য নাই, তাইলে তো আমাকে এই পর্যবেক্ষণ কার্ড ইসি থেকে এই ইস্যু করার কোনো মানে নাই। এই জন্য প্রতিক্রিয়া, তারপরে ইসি তার সিদ্ধান্ত বদলাইছে, এই জন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আমরা অন্তত পক্ষে পর্যবেক্ষক বা সাংবাদিকদের যাতে ওনারা স্বাধীনভাবে কাজ করতে দেন, আর সাংবাদিকদের উচিত আমরা আমাদের নির্বাচন কমিশন ঘোষিত নিয়ম কানুন মেনে যাতে আমরা চলি। ধন্যবাদ আপনাকে। আরো কথা আছে, ভোটের দিন 5 ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ, এটা নিষিদ্ধ আছে, এটার উপর আর কোনো না, এটা তো আরো খবর, বিএনপির আধিপত্য, নীরব অগ্রগতি জামাতের, শেষ মুহূর্তের কুমিল্লার মাঠ পর্যায়ের একটি জরিপ। এই বরিশালের 21টি আসন আরো পরিশোধনের পর আপনার কাছে আবার বরিশালে 21টি আসন, দক্ষিণে এবার ভিন্ন হিসাব। এবার বরিশালের দিকে একটা ভিন্ন হিসাব আসতে পারে বলে সাংবাদিকদের প্রতিবেদনে আসছে। তফসিলের পর 237 সহিংস ঘটনা, মারাত্মক ব্যাপার। যে আপনি বলছিলেন আগে যে আগস্টের পরে যে এরকম একটা হবে আর কেউ কল্পনা করতে পারেনি। 237 জন মনোনয়ন তফসিলের পরে সহিংস ঘটনা ঘটেছে। এই ছিল প্রথম আলোর প্রথম পৃষ্ঠা, শেষ করে শেষ পৃষ্ঠায় আসছি। শেষ পৃষ্ঠায় আবারও ভোটের খবর। ভোটের আগে 3000 অপরাধীর তালিকা, 352 জন শুটার। দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নিহত নরসিংদীর রায়পুরাতে। 3 রঙের কর্নফ্লাওয়ার, প্রকৃতির একটি রূপ চিত্র সুন্দর করে তুলে ধরা হয়েছে আর কি। 3 রঙের, একই জায়গার মধ্যে 3টি রং আছে, অর্থাৎ একটি কালো, একটি মেরুন কালার, একটি হোয়াইট, সাদা, সাদার ভিতরে সাদা। এটা মাঝে মাঝে এই ধরনের জিনিসটা তুলে ধরে পত্রিকায় এসে প্রকৃতিকে তুলে ধরা হয়। আরো খবর, কাজ প্রায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো 7 কলেজের জন্য বিশ্ববিদ্যালয়। এটা একটু সাজাই নতুন করে সাজানো হয়েছে। নির্বাচনকে ঘিরে লকডাউন ঘোষণার খবরটি ভুয়া। চাঁদে 10 বছরের মধ্যে শহর গড়তে চান ইলন মাস্ক। এটা আমাদের জন্য বৈজ্ঞানিকের যে একটা বিপ্লব, সেটা নিয়ে প্রমাণ। মোটামুটি আমরা শেষ করলাম। আপনি এটা দিয়ে শুরু করতে ওই বিষয়টা ভোটের আগে 3000 অপরাধীর তালিকা, 352 জন শুটার। এই আমার কথা হচ্ছে যে একটা চিত্র দেওয়া আছে। আমার কথা হচ্ছে যে এই ভোটের আগে, এই কয়েকদিন আগে এই তালিকা করার মানে নাই। এই তালিকা এই যেহেতু আমাদের একটা ইন্টারিম সরকার, এর ইন্টারিম সরকার প্রায় 1 বছরের উপরে আছে ক্ষমতায়, 1.5 বছর। হ্যাঁ, 1.5 বছর।
এই 1.5 বছরে ওনাদের উচিত ছিল সারা দেশে যারা অপরাধী, অবৈধ অস্ত্র, এইগুলা তালিকা করে এদেরকে আইনের আওতায় নিয়ে আসা বা অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করা। কিন্তু নির্বাচনের 2 দিন আগে নির্বাচনের 2 দিন আগে এই ধরনের খবর, এইগুলো আমি মনে করি এটা আমরা জনগণ তাদের কাছে আশা করি নাই। এর আগেও আমরা দেখেছি আমাদের সুনামগঞ্জেও কয়েকটি বন্দুক যুদ্ধ হয়েছে দিরাইতে, অন্য সব জায়গায়। এইগুলো আমি মনে করি যে এইটা যে বর্তমান সরকারের দুর্বলতা, তারা তাইলে আমরা কি আশা করব যদি এই এখনই তালিকা হয় এদের এই অস্ত্রগুলো উদ্ধার না হয়, অপরাধীদের যদি আওতায় না আনাই হয়, তাইলে তো নির্বাচনের দিন সহিংসতার আশঙ্কা থেকে যায়। এর আগে আরেকটা বিষয় দেখেছি যে আপনি বলেছেন এই তফসিলের পর 237 ঘটনা। হ্যাঁ, এই দুইটা বিষয়ে তফসিলের পরেই যদি 237 সহিংস ঘটনা ঘটে, তাইলে তো নির্বাচনের আগামীকালকে আর নির্বাচনের দিন অনেক বড় ঘটনা ঘটতে পারে। এই আশঙ্কা থাকতে পারে। নির্বাচনের দিন তো মূল ফাইনাল, যে সবাই যার যার শক্তি প্রয়োগটা ওই দিনই দেখাবে। প্লাস নির্বাচন পরবর্তীতে একটা ঘটনা 2-1 দিন এই সারা দেশে পরাজিত যারা হয় এরা কিন্তু বিভিন্ন মানুষের বাড়ি ঘরে, তার প্রতিপক্ষের বাড়ি ঘরে, এমনকি কিছু এই হিন্দু সম্প্রদায়ের যারা সংখ্যালঘু দেখেছি এইভাবে তারা আক্রোশ মিটায়, হামলা করে। এইটা তো আমরা এই সরকারের কাছে আশা করি নাই। এই সরকার উচিত ছিল আরো আগেই এইসব বিষয়ে আরো কঠোর হওয়া। আরো কিছু সংবাদ আছে এখানে। এই যে এই সংবাদটি, নির্বাচন ঘিরে লকডাউন, এই ঘোষণাটি খবরটি ভুয়া। এইগুলো আসলে তো নির্বাচনের আগে অনেক গুজব থাকে, অনেক ঘটনা থাকে, এগুলা তো আমরা চলে যেতে হয়ে যাচ্ছে জাতীয় প্রতীক। একটা জিনিস যেটা আমাদের একটা সুন্দর একটি যে আশান্বিত খবর, চাঁদে 10 বছরের মধ্যে শহর করতে চান এলন মাস্ক। এটা হচ্ছে বিজ্ঞানের বিজ্ঞান তো আমাদের বিশ্বে এখন অনেক এগিয়ে গেছে। এর আগে আমরা শুনেছি চাঁদে বড় বসতি করেছে বা প্ল্যান করছে, কিন্তু অবশ্যই একটা ভালো খবর নিঃসন্দেহে। প্রিয় দর্শক, আমরা অনেক নির্বাচনের সহিংস খবর শুনলাম। শেষে যে খবরটা আমরা পড়লাম, যে বিশ্লেষণ করলেন আজকে অতিথি, 10 বছরের মধ্যে শহর করতে চান এলন মাস্ক। চাঁদে আমরা যাবো ইনশাল্লাহ। আমরা জাতীয় পত্রিকা শেষ করে স্থানীয় দৈনিক হাতে নিচ্ছি। স্থানীয় দৈনিকে প্রথমে নিচ্ছি সিলেটের ডাক। সিলেটের ডাকে আবারও নির্বাচনী খবর দিয়ে শুরু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সাঙ্গ হলো প্রচারণা, ভোট উৎসবে মেতে ওঠার অপেক্ষা। কালকে সারাদিন যে সিলেট শহরে যে কি অবস্থা ছিল, আগে যেন কান ঝালাফালা হয়ে গেছে। শুধু সিলেট শহর না, আমরা সারা বাংলাদেশে বসবাস করছি। ঠিক আছে, আপনি এটা শুধু এই সিলেট না, সারা দেশে। যেহেতু মানে আজকে থেকে নির্বাচনী প্রচার প্রচারণা বন্ধ, অর্থাৎ গতকালকে যেসব প্রার্থীরা নির্বাচন করছে তাদের ফাইনাল দিন, তাদের যে এই যে দিনগুলাতে তফসিল ঘোষণার পরে তারা যে মাঠে কাজ করেছেন, এইটার একটা শোডাউন দেখানোর বা শেষ সুযোগ হইল ওই দিন, নির্বাচন প্রচারণা বন্ধের আগের দিন। এই জন্য আমাদের সারা দেশেই, সিলেটও এমনকি সুনামগঞ্জেও 5টি আসনে আর বিভিন্ন ক্যান্ডিডেট তাদের নির্বাচনী শোডাউন করেছেন, বড় বড় শোডাউন। অনেক ধন্যবাদ। প্রার্থীদের সাঙ্গ হয়েছে, কিন্তু এখনো যারা ভোট করবেন, অর্থাৎ আইন শৃঙ্খলা মানে তাদের কিছু খবর আছে। ভোট গ্রহণের জন্য প্রস্তুত ইসি, কেন্দ্রে কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন আর যৌথ বাড়ির টহল ও মহড়া। এইগুলো আমরা দেখছি যে এখানে একটা বিষয় হচ্ছে যে এই যে আমাদের সুনামগঞ্জে রাজগোবিন্দ প্রাথমিক স্কুলে সব জায়গায় তো যেহেতু ভোট কেন্দ্রে এই সিসি ক্যামেরা লাগানো হয়েছে, আমাদের সুনামগঞ্জের একটি কেন্দ্রে রাজগোবিন্দ প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে এই 3 দিন আগেই একটা ক্যামেরা চুরি হয়ে গেছে। ক্যামেরা চুরি হচ্ছে। আমার কথা হলো যে আমি যদি এই প্রত্যেক কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করি, তাইলে আমার এই পরিপূর্ণ যে নিরাপত্তা রাখতে হবে। কেন্দ্র যাতে এই কয়েকদিন আগ থেকে এই সেন্টারটা আমাদের নিয়ন্ত্রণে নিতে হবে, যাতে ক্যামেরায় আগেই যদি চুরি হয়ে যায় তাইলে তো এটা একটা আশঙ্কার বিষয় থাকবে। যাক, এই আশঙ্কা যেহেতু করা হচ্ছে, আশঙ্কা কেটে যাক, মানুষ উৎসব মুখর ভাবে নির্বাচন করুক, এটাই আমাদের কথা। আরো খবর, নগরীতে ধানের শীষে বিশাল মিছিল, সিলেটের মানুষ আর অবহেলিত থাকতে চায় না, খন্দকার মুক্তাদি। এটা আগেও আপনি বলেছেন শেষ দিনের জন্য। পাশাপাশি জামাতের আরেকটি খবর, সিলেট 1 আসনে দাঁড়িপাল্লার গণজোয়ার দেখে প্রতিপক্ষ অপপ্রচারে মেতে উঠেছে। নগরে দাঁড়িপাল্লার সমর্থনে শিবিরের প্রচার মিছিল, সন্ত্রাস, চাঁদাবাদী, দুর্নীতি সিলেট করতে দাঁড়িপাল্লায় করতে। অন্যদিকে একটা অত্যন্ত দুঃখজনক খবর, লুনার জনসভায় যাওয়ার পথে সাবেক উপজেলা চেয়ারম্যানের মৃত্যু। দুইবারের উপজেলা চেয়ারম্যান বিশ্বনাথের
সোহেল আহমদ চৌধুরী সাহেবের মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার এই মাগফিরাত কামনা করি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আরো খবর, 72 ঘন্টার জন্য নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ। এটাও নির্বাচনী একটা আচরণবিধি। সুনামগঞ্জের আজকে আপনি সাংবাদিকরা আসছেন, আমাদের সুনামগঞ্জের একটি খবর, প্রচারের শেষ দিনে মুখর সুনামগঞ্জের 5 আসন। এই সুনামগঞ্জের 5 আসনে সার্বিকভাবে খুব অল্প কথায় একটু জনের কাছে তুলে ধরুন। ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। যেহেতু আমি সুনামগঞ্জে থাকি এবং সুনামগঞ্জে সাংবাদিকতা করি। সুনামগঞ্জের আমাদের 5টি আসন, 5টি আসনে প্রায় 20 লক্ষাধিক ভোটার রয়েছেন। সুনামগঞ্জ 1 আসন ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ এবং তাহিরপুর নিয়ে। ওই জায়গায় ক্যান্ডিডেট রয়েছেন 3 জন। একজন হলেন বিএনপির মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, ওনাকে বিএনপি নমিনেশন দিয়েছে। এর আগে দিয়েছিল আরেকজনকে আনিসুলকে, শেষ মুহূর্তে আবার কামরুলকে ফাইনালি দিয়েছে। আর জামায়াতের আছেন দাঁড়িপাল্লা মার্কা নিয়ে জামায়াতের জেলা আমির মৌলানা তুফাইল আহমেদ খান। কিন্তু ওই জায়গায় আবার নেজামী ইসলামের পার্টির আরেকজন রয়েছেন, উনিও রয়েছেন ইসলামী দলের। উনি বলছেন যে আমি এই জামাত সহ যে দুটের প্রার্থী। আর মৌলানা তুফাইল আহমেদ সাহেব বলছেন না, এই আসনটা উন্মুক্ত। জামাতের আমির শফিকুর রহমান সাহেব যখন সিলেটে আলিয়া জামাতে এসেছিলেন, এই উনাকেও দাঁড়িপাল্লা দিয়েছেন। এরপরে নেজামী ইসলামী পার্টি এই মুজিবুর রহমান সাহেব পরদিন সুনামগঞ্জে একটি সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে আমার উপরে জুলুম করা হয়েছে, আমি মজলুম। আমাকে জুটের প্রার্থী করার পরে আবার উনাকেও মানে জুটেই দ্বন্দ্ব। এই জন্য আচ্ছা, এই 1 আসনে আমার মনে হয় এই জামায়াতের আর বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর ওই নেজামী ইসলামের কোনো খুব বেশি একটা কিছু নেই। আর এখানে জামাতে ইসলামের সাংগঠনিক খুব বেশি ছিল না, কিন্তু ওই যে বিএনপির যে আনিসুলকে মনোনয়ন বঞ্চিত করার পরে একটা অংশ আবার জামাতের দিকে ঝুঁকে পড়েছে। এইটা নির্বাচনী মাঠের থেকে একটা আওয়াজ আছে আর কি। এই ধরনের আপনি আমাদের সারা দেশের লোক সুনামগঞ্জ 2 আসন হইল ধীরাই সাল্লা নিয়ে। এখানে বিএনপির মনোনীত প্রার্থী নাসির চৌধুরী, প্রবীণ রাজনীতিবিদ, আর হইল জামাতে ইসলামের শিশির মনি। এই 2 জনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। 2 জনেরই কর্মী সমর্থক প্রচুর, 2 জনেরই গতকালকে বিশাল বিশাল শোডাউন হয়েছে। 2 জনেই হাড্ডাহাড্ডি লড়াই রেখে যদি উনারা যেই পাস করুক ভোটের ব্যবধান খুব বেশি হবে না বলে মনে হয়। ছাতক দ্বারা বাজে সুনামগঞ্জ 5 আসন ছাতক দ্বারা নিয়ে। এখানে আছেন কলিমুদ্দিন মিলন সাহেব, জামাতের আছেন এই আসাদ মাদানী সাহেব একজন। আচ্ছা, উনি জামাত আর বিএনপির মধ্যেই মানে কম্পিটিশনটা হবে আশা করা যায়। আর সুনামগঞ্জ 3 আসন, সুনামগঞ্জ, জগন্নাথপুর এবং শান্তিগঞ্জ নিয়ে। এখানে আছেন দক্ষিণ সুনামগঞ্জ, আগে যেটাকে বলা হচ্ছে নাম চেঞ্জ হয়েছে। এখানে আছেন বিএনপি মনোনীত কৈশোর রায় মাহমুদ। আর এইখানে আবার বিএনপি বিদ্রোহী আরেকজন আছেন ব্যারিস্টার আনোয়ার হোসেন। এখন আয়ের যারা আছেন মাওলানা শাহিনুর পাশা আছেন, এরপরে সৈয়দ তালহা আলম আছেন। আর এখানে জামাতের কোনো প্রার্থী নাই। এই 5-7 জন প্রার্থী আছেন। ধারণা করা হচ্ছে যে কৈশোর মাহমুদ বিএনপি এবং এই বিএনপির বিদ্রোহী যে ব্যারিস্টার আনোয়ার হোসেন স্বতন্ত্র, এই 2 জনের সম্ভাবনা। এখানে একটা বিষয়, ভোটের যে আমরা যে এগুলো মাঠে বিভিন্ন চিত্র খবর পেয়েছি যে এইটা যে শান্তিগঞ্জে শুধুমাত্র ব্যারিস্টার আনোয়ারই একমাত্র প্রার্থী, আর জগন্নাথপুর বাকি সবাই। এটার মধ্যে একটা আঞ্চলিকতার বিষয় রয়েছে। প্লাস এই এলাকায় আগের যে একজন মন্ত্রী ছিলেন, সাবেক মন্ত্রী পরিকল্পনা মান্নান সাহেব, শোনা যাচ্ছে যে উনারও একটা সমর্থন ব্যারিস্টার আনোয়ার হয়তো আঞ্চলিক ভাবে পেয়ে যাচ্ছেন। জটিল মনে হচ্ছে, তাই এখানে হয়তো হতে পারে। আর আছে আপনার সুনামগঞ্জ 4 আসন, সুনামগঞ্জ সদর এবং বিশ্বম্বরপুর। বিএনপির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নুরুল অ্যাডভোকেট, সে জেলা বিএনপির সেক্রেটারি ছিল, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য। আর আছেন বিএনপির বিদ্রোহী দেওয়ান জয়নুল চাকরি, জামাতের দেওয়া অনেক ধন্যবাদ রাজু ভাই। আপনি সুনামগঞ্জের মানুষ, সুনামগঞ্জ নিয়ে
ভোট কেন্দ্রে হালচাল নিয়ে চূড়ান্ত রিপোর্টও দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। সিলেট ডাকের শেষ পৃষ্ঠাটা পড়ে শোনার চেষ্টা করছি। শেষ পৃষ্ঠায় ছবি আর ছবি, কালকের যে জনসভাগুলো হয়েছে খবরের মধ্যে দু একটা খবর আমরা পড়ে শোনানোর চেষ্টা করছি। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির বিকল্প নেই, ভোট কেন্দ্রে পাহারা দিন কাইম চৌধুরী, কাজের মধ্যেই ভালোবাসার প্রতিদান দেব আরিফুল হক চৌধুরী, জকিগঞ্জ কানাইঘাটে অর্থনীতি প্রাণকেন্দ্রে পরিণত করা হবে। সব ভোটের প্রতিশ্রুতি দিয়েই পিছনের এটা যেটা আপনি আলোচনা করেছেন, এখানে আমার মনে হয় আলোচনা কিছু আর নাই। না, এটা আমরা সবাই অনেক অনেক ধন্যবাদ। আমরা অন্য পত্রিকায় যাই। আরেকটি পত্রিকা আমাদের হাতে আছে, ৭১-এর কথা। ৭১-এর কথায় আমরা প্রথমে যে খবরটি পড়ে শোনাচ্ছি, জাতির উদ্দেশ্যে ভাষণ তারেক রহমান, নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না। নাগরিকদের উদ্দেশ্যে তার নির্বাচনী বলেছেন আর কি, নির্বাচনী জনসভায় জাতির উদ্দেশ্যে ভাষণ। শফিকুর জামাতের নেতা জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, দায়িত্ব পেলে প্রথম দিন ফজর পরেই কাজ শুরু করব। এটা উনি ফজরের নামাজ পড়েই যে রাজনীতিতে রাষ্ট্রের কাজ শুরু করবে উনি বলেছেন এটা। ফেঞ্চগঞ্জে ধানের শীষের গণমিছিল, ভোটের শেষ মুহূর্ত পর্যন্ত কেন্দ্র পাহারার আহ্বান এম এ মালিকের। ফেঞ্চগঞ্জে যেটা ভোট শেষ হলে যাতে গণনা ফলাফলের আগ পর্যন্ত কেউ কেন্দ্র না ছাড়ে। শুক্রবার সকাল 10টার মধ্যে ভোট গণনা, শুক্রবার সকাল 10টার মধ্যে ভোট গণনা সম্পন্ন হবে। অর্থাৎ এই বিষয়টা নিয়ে প্রথম মানে সাধারণ মানুষের মধ্যে একটা ছিল। সবাই বলছিল যে 2 দিন পরে 3 দিন পরে হয়তো ফলাফল হবে, এটা নিয়ে মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিল। এই জন্য নির্বাচন কমিশন এটা স্পষ্ট করলো না, ওই দিন আগের মতোই রাতের মধ্যে হয়তো বা পরের দিন সকালের মধ্যে পরের দিন হয়তো রাতে সম্পূর্ণ না হয়, যদি হয়ে যায় তো হয়ে গেল, আর যদি না হয় সকাল 10টা দিবে নাকি 10টার পরে দিবে, এটা আমরা অপেক্ষায় থাকবো। শেষ পৃষ্ঠায় কিছু খবর আছে, একটু কালো করে সাদার উপর লেখা, সিলেট মহানগরীর 95টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। আসলে আশঙ্কা কিন্তু আছে, আশঙ্কা তো আছে। জানুয়ারিতে সিলেটের সড়কে প্রাণ গেল 25 জনের, এই খবরটি সবসময় সড়ক দুর্ঘটনা প্রতিনিয়তই হচ্ছে। এটা আসলে আরেকটি অত্যন্ত জনঘনিষ্ঠ খবর, জোরজায় ন্যায্য মূল্যে পণ্য বিক্রির আহ্বান। সিসিকে ভোটের পরপরই আগামী 17 তারিখ থেকে আমাদের বাংলাদেশের এইটা একটা কালচার, রুদে আসলে এই জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। এই ব্যাপারে প্রশাসনের বা সরকারের উচিত লাগাম টেনে ধরা। আরো দুটা খবর পড়ার পরে আবার শেষ আপনার কাছে আসবো। ক্ষমতা চাইতে আসিনি, পাশে থাকতে এসেছি, খন্দকার মুক্তাদির নির্বাচনের শ্রুতি দিয়েছেন। গোয়াইনঘাটে ধানের শীষের নির্বাচনী জনসভায়, কাজের মধ্যেই আমি ভালোবাসার প্রতিদান দেব আরিফুল হক চৌধুরী। নওয়াব আলী আব্বাস খানের নির্বাচনী ইস্তেহার মৌলিবাজার কুলাউড়ার আসনে। গোলাপগঞ্জের জনসমুদ্র প্রমাণ করে সিলেট 6 আসনে ধানের শীষ। অর্থাৎ যার খবর তাকে এইভাবে বলা হয়েছে। আর শেষ খবরের একটু বিশ্লেষণ আপনি কথা বলেছেন, বেশ আরিফুল হক চৌধুরী কথা বলছেন, এটা তো সবাই সবার সুন্দর কথাই বলবে। নির্বাচনের আগে সবাই সুন্দরভাবে বলে, পরবর্তীতে কতটুকু বাস্তবায়ন হয় এটাই হলো দেখার বিষয়। আর এই কথাটা একটু ব্যাখ্যা আপনি দিবেন, এই যে সিলেটের 95টি ভোট কেন্দ্র এটার একটা মেসেজ বা আপনার ধারণা কি সাংবাদিকের চোখে? এটা সিলেট শুধু সিলেট না, এটা প্রতি সেন্টারে এই বিভিন্ন কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। এখানে একটা শনাক্ত করা হয়েছে 95টি কেন্দ্র। এটার আমি বলি, যেমন আমি একটা উদাহরণ দেই। মনে করেন প্রতিপক্ষ দলরা রয়েছে, যেমন মনে করেন আমি যদি ক্যান্ডিডেট থাকি, আমার যে এলাকা কোন কোন জায়গায় আমার প্রভাব থাকে, হয়তো আমি ওই জায়গায় প্রভাব বিস্তার করতে পারি, এজন্য প্রতিপক্ষ ওই সেন্টারকে ঝুঁকিপূর্ণ বলে। আবার আমি ওই ব্যক্তির যেখানে প্রভাব, আমি ওই সেন্টারকে প্রশাসনের আবেদন দিয়ে ওইটা ঝুঁকিপূর্ণ। আপনি সাংবাদিক হিসেবে কি বলবেন এই কথা? আইন শৃঙ্খলা বাহিনী আমি যেটা আমি সুনামগঞ্জে দেখেছি, কয়েকটা মিটিং এ ছিলাম গতকালকেও, এই সেনাবাহিনীর জিওসি স্থানীয় প্রশাসনের সাথে বিভিন্ন সাথে উনি বৈঠক করেছেন। প্রশাসনে আমাদেরকে বলেছেন তারা এই ব্যাপারে আন্তরিক, ভোট সুষ্ঠু করতে যাতে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে, এই জন্য তারা যা যা করার ওনারা করবে। আমরা এই কথা আশ্বস্ত হতে চাই। আরেকটা বিষয় আমি ওই ভোটের সাথে একটা বিষয় দেখলাম, ইদানিং যে পোস্টাল ব্যালট, বিভিন্ন সরকারি কর্মকর্তা বা যারা আছেন এদের জন্য, প্রবাসীর জন্য করা হচ্ছে, এটা ভালো উদ্যোগ। কিন্তু আমার কিন্তু আরেকটা বিষয়, এইটার সাথে যদি ওনারা এড করতেন যে গণমাধ্যম কর্মী, ওনাদের ভোটটা যদি পোস্টাল ব্যালটে নেওয়া হতো সবচেয়ে ভালো হতো। কারণ
একজন গণমাধ্যম কর্মী বিভিন্ন জায়গায় সকালে তার হয়তো একটা অ্যাসাইনমেন্ট থাকলো, আপনি এখন চলে গেলেন এই বিশ্বনাথ বা কোম্পানিগঞ্জ, বা আমি সুনামগঞ্জ থেকে চলে গেলাম মধ্যনগর, তখন তখন যে আমার বাড়ি থেকে তখন যেতে হবে সকাল 6টায়, রওনা হতে হবে। পরবর্তীতে তো আমি আইসে আমার সেন্টারে আমি ভোট দিতে পারবো না। এটা আমাদের গণমাধ্যম কর্মীদের এই সুবিধাটা যদি থাকলে ভালো হইতো। আর আমি আশা করবো আগামীতে নির্বাচন কমিশন যাতে অনেক সাংবাদিকদের অনেক জন্য ধন্যবাদ রাজু ভাই, সুন্দর একটি কথা, নতুন কনসেপ্ট আপনার কাছ থেকে আমরা শুনলাম। আসলে যে বিবেচনায় ভোট বাড়ানোর জন্য যে ব্যবস্থা করা হয়েছিল, গণমাধ্যম কর্মীকে সেখান থেকে সেই ব্যবস্থাটা দেওয়ার সুযোগটা নাই। আশা করি আপনার কথা আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ ইসি আগামী নির্বাচনের জন্য সেটা করবে এই প্রত্যাশা রেখে। সুন্দর বিশ্লেষণ করার জন্য আপনাকে প্রথম আজকের সেল টিভিতে আমাদের এই অনুষ্ঠানে পেয়েছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। শেষ করার আগে আবারও আমরা যার সৌজন্য অনুষ্ঠানটি আজকে সম্প্রচারিত হলো, আলী বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোর, বশিকপুর, মধ্যবাজার, লক্ষ্মীপুর, এর স্বত্বাধিকারীকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। ধন্যবাদ।